আজকে আমরা আলোচনা করব স্কেলার ত্রৈধ গুণন, ভেক্টর ত্রৈধ গুণন। স্কেলার ত্রৈধ গুণন মানে হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট জিনিসটা কি না, দুটো ভেক্টর গুণফলের সঙ্গে আর একটি তৃতীয় ভেক্টরের ডট বা স্কেলার গুণফলকে বলা হয় স্কেলার ত্রৈধ গুণন। যেমন যদি এ, বি ও সি তিনটে ভেক্টর হয়, তাহলে বি এবং সি এর ভেক্টর গুণফল কি হবে না, পি ক্রস সি। বি ও সি এর ভেক্টর গুণফল হবে বি ও সি এর ভেক্টর গুণফল হবে কত না, বি ক্রস। ভেক্টর গুণফল হবে বি ক্রস সি। তাহলে দুটো ভেক্টরের ভেক্টর গুণফল হলো। এই ভেক্টর গুণফলের সঙ্গে তৃতীয় ভেক্টর এ আছে, তার ডট বা স্কেলার গুণফল করব। তাহলে অতএব সেক্ষেত্রে হবে কি, স্কেলার ত্রৈধ গুণন সমান হবে কত, এ ডট বি ক্রস সি। এটাকেই বলা হয় স্কেলার ত্রৈধ গুণন। অর্থাৎ বি ও সি এর ক্রস প্রোডাক্ট করলে পাবো ভেক্টর, তার সঙ্গে একটা ভেক্টর ডট করলে হয়ে যাবে স্কেলার। ঠিক একই রকম ভাবে আমরা দেখাতে পারি এ ডট বি ক্রস সি ইকুয়াল টু বি ডট সি ক্রস এ সমান সি ডট এ ক্রস বি। এই সবগুলোই হলো তিনটি ভেক্টরের স্কেলার ত্রৈধ গুণন। এবার যদি এ ডট বি ক্রস সি সমান 0 প্রমাণ করতে পারি, প্রমাণ হয়, বা এ ডট বি ক্রস সি সমান 0 হলে এ, বি ও সি ভেক্টর ত্রয় একতলীয় হবে। অর্থাৎ এ ডট বি ক্রস সি যদি 0 প্রমাণ করতে পারি, তাহলে তিনটে ভেক্টর একতলীয় হবে, অর্থাৎ কোপ্লানার কোপ্লানার হওয়ার শর্ত কি, এ ডট বি ক্রস সি। তাহলে আগের দিন দেখিয়েছিলাম বি ক্রস সিটা বার করে নেব, তার সঙ্গে এটা ডট করব। ডট করলে যদি 0 প্রমাণিত হয়, তাহলে আমরা বলতে পারবো এ বি সি ভেক্টর ত্রয় একতলীয় বা কোপ্লানার হবে। তাহলে স্কেলার ত্রৈধ গুণন কাকে বলে, এ বি সি তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটি ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে তৃতীয় ভেক্টরের স্কেলার গুণফল। তাহলে এ বি সি এর মধ্যে বি ও সি এর ভেক্টর গুণফল হবে বি ক্রস সি। এবার স্কেলার ত্রৈধ গুণন হবে বি ক্রস সি এর সঙ্গে তৃতীয় ভেক্টর এ এর ডট গুণফল, তাহলে এ ডট বি ক্রস সি। এটিই হলো স্কেলার ত্রৈধ গুণন। এখান থেকে আমরা দেখাতে পারি এ ডট বি ক্রস সি মান যা হবে বি ডট সি ক্রস সি তাই হবে সি ডট এ ক্রস বি তাই হবে। এবং যদি এ ডট বি ক্রস সি 0 হয়, তাহলে আমরা বলতে পারবো এ বি সি একতলীয় বা কোপ্লানার। এবার হচ্ছে ভেক্টর ত্রৈধ গুণন। ভেক্টর ত্রৈধ গুণন কাকে বলে, ধরে নিলাম তিনটে ভেক্টর, একটা আছে এ ভেক্টর, আরেকটা আছে বি ভেক্টর, আরেকটা আছে সি ভেক্টর। তিনটে ভেক্টর। ভেক্টর ত্রৈধ গুণন কাকে বলছে, যদি
দুটো ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে তৃতীয় একটি ভেক্টরের ক্রস করা হয়, ক্রস গুণফল নেওয়া হয়, তখন তাকে বলা হবে ভেক্টর ত্রৈধ গুণন। অর্থাৎ দুটি ভেক্টরের ক্রস গুণফলের সঙ্গে তৃতীয় একটি ভেক্টরের ক্রস গুণফল নিলে যেটা পাওয়া যাবে সেটা কি বলা হচ্ছে ভেক্টর ত্রৈধ গুণন। আগের মতোই বি ও সি ভেক্টরের ক্রস গুণফল বা ভেক্টর গুণফল, ক্রস গুণফল বা ভেক্টর গুণফল হবে কত? বি ক্রস সি। গুণফল হবে বি ক্রস সি, এবং বি ক্রস সির সঙ্গে তৃতীয় ভেক্টরের আবার ক্রস গুণফল হবে ভেক্টর ত্রৈধ গুণন। ভেক্টর ত্রৈধ গুণন কি হবে না এ ক্রস বি ক্রস সি, এটা একটা ভেক্টর, আর এটা কিন্তু এ ডট বি ক্রস এটা ভেক্টর, তার সঙ্গে ডট প্রোডাক্ট করলে কিন্তু স্কেলার হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে স্কেলার ত্রৈধ গুণন আর একটা ভেক্টর ত্রৈধ গুণন এ ক্রস বি ক্রস সি। এই এ ক্রস বি ক্রস সি কে আমরা এভাবে লিখতে পারি এ ক্রস বি ক্রস সি সমান, এটা তো ভেক্টর রাশি, এটা ভেক্টর থাকবে, এটা স্কেলার হতেই পারে না, স্কেলার হবেও না। বি ইন্টু এ ডট সি, এটাকে লেখা যায় বি ইন্টু এ ডট সি। এখানে ডট হবে না, কিন্তু এখানে ডট হবে না, বিটা গুণ থাকবে, বি ইন্টু এ ডট সি। এ ডট সি স্কেলার, তার সঙ্গে যুক্ত থেকে মাইনাস সি ইন্টু এ ডট বি। এইভাবে আমরা তিনটে ভেক্টরের ত্রৈধ গুণন, ভেক্টর ত্রৈধ গুণনকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি। এ ক্রস বি ক্রস সি হবে বি ইন্টু এ ডট সি মাইনাস সি ইন্টু এ ডট বি। এই হলো আমাদের ভেক্টর স্কেলার ত্রৈধ গুণন এবং ভেক্টর ত্রৈধ গুণন। এরপরে আমরা আলোচনা করব আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক বেগ বলে রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কাকে বলছি? একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে বলা হয় প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ কাকে বলে? একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে বলা হয় প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। এবার আমি একটা ছবি আঁকছি, 3D ছবি। এটা হচ্ছে তোমার y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ আগের মতোই, এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে কি x অক্ষ। এইবার কোনো একটা বস্তু, মনে এ বস্তু, তার অবস্থান, এটা মূলবিন্দু, এইখানে তার অবস্থান এ। আচ্ছা, এই বস্তুর অবস্থান এখানে, তাহলে এখান থেকে অবস্থান ভেক্টর মনে করো, মূলবিন্দুর সাপেক্ষে বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো আর এ টি, মানে টাইম ডিপেন্ডেন্ট, অর্থাৎ অবস্থান ভেক্টরটা টাইমের উপর নির্ভর করছে, টাইম পরিবর্তন হলে অবস্থানটা চেঞ্জ হয়ে যাবে। আর একটা বস্তু মনে করো বি বিন্দুতে আছে, বি বিন্দু, এটা বি বস্তু, তার অবস্থান ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে মনে করো আর বি টি ভেক্টর। তাহলে এই এ আর বি আমরা যোগ করে দিলাম, এইটা হবে কত? আর বি এ
আর বি এ ভেক্টর টি, এইটা হলো আর এ ভেক্টর, এইটা হলো আর বি ভেক্টর। 3 ডাইমেনশনাল পিকচার আঁকতে পারবো না বলে 3D অর্থাৎ স্পেসে থাকবে। তাহলে আর এ ভেক্টর টি এ বস্তুর অবস্থান, আর এটা হচ্ছে বি বস্তুর অবস্থান আর বি ভেক্টর টি। তাহলে এইটা কত হবে না, আমরা জানি ত্রিভুজ সূত্র অনুসারে ও এ বি ত্রিভুজ। তাহলে চিত্রানুসারে আমরা কি লিখতে পারি, চিত্রানুসারে কি লেখা যাবে না, আর বি এ টি ভেক্টর সমান আর বি ভেক্টর মাইনাস আর এ ভেক্টর সমান আর বি ভেক্টর মাইনাস আর এ ভেক্টর। আগেই আমরা জেনেছি যে ভেক্টরের ত্রিভুজ সূত্র ও এ বি ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, আর বি এ টি সমান আর বি টি মাইনাস আর বি এ। তাহলে এবার ডেরিভেটিভ করবো, তো ডিডিটি অফ আর বি এ টি আর বি এ টি সমান ডিডিটি অফ আর বি টি মাইনাস ডিডিটি অফ আর এ টি। তার মানে কি হবে, এটা হবে তোমার, এটা হবে ভিবি ভেক্টর মাইনাস এটা হবে ভি এ ভেক্টর, অর্থাৎ এ বস্তুর গতিবেগ ভি এ আর বি বস্তুর গতিবেগ হবে ভিবি। এ বস্তুর গতিবেগ হবে ভি এ আর বি বস্তুর গতিবেগ হবে ভিবি। এ বস্তুর গতিবেগ হবে ভি এ আর বি বস্তুর গতিবেগ ভিবি। এটা কি বলা হচ্ছে, ভিবি এ, অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ। তাহলে বি বস্তুর এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ কত হবে, বি বস্তুর ভেক্টর ভেলোসিটি ভেক্টর থেকে এ বস্তুর ভেলোসিটি ভেক্টর বাদ দিলে যেটা পাওয়া যাবে, ভেক্টর বিয়োগ করতে হবে, বি বস্তুর বেগ ভেক্টর বিয়োগ এ বস্তুর বেগ। এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস ভি এ মাইনাস ভিবি, এটা সমান লেখা যাবে মাইনাস ভি এ বি। অর্থাৎ আমরা লিখতে পারব যে ভি বি এ সমান ভিবি মাইনাস ভি এ, মাইনাস কমন নিলে ভি মাইনাস ভিবি মান ভি এ বি। অর্থাৎ ভি বি এটা যেদিকে হবে এ বস্তুর সাপেক্ষে বি এর আপেক্ষিক যেদিকে হবে, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক তার উল্টো দিকে হবে, তার বিপরীত দিকে হবে। এই হলো, তার মানে কোনো বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করতে গেলে যে বস্তুর সাপেক্ষে আপেক্ষিক বেগটা নির্ণয় করতে হবে সেই বস্তুর বেগটা প্রথম বস্তুর বেগ থেকে বাদ দিতে হবে এবং ক্ষেত্রে ভেক্টর বেগটাই নিতে হবে। অর্থাৎ ভি বি এ সমান হবে ভিবি মাইনাস ভি এ। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। এবার আমরা যে কোনো দিকে গতিশীল দুটো বস্তুর ক্ষেত্রে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর আপেক্ষিক বেগের রাশিমালা নির্ণয় করব। যে কোনো দিকে গতিশীল যে কোনো দিকে গতিশীল বস্তু দ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগ নির্ণয়। যে কোনো দিকে, অর্থাৎ একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর গতিবেগ, একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর গতিবেগ যে কোনো দিকে নির্ণয় করতে গেলে আমরা কি
কিভাবে করব এবং রাশিমালাটা কি হবে সেটাই আমরা এখন বের করব। ধরি আমরা ও বিন্দু থেকে একটা বস্তু ভি এ বেগে এটা হচ্ছে ধরো ভি এ বেগে ও বিন্দু থেকে ভি এ বেগে পি বরাবর গতিশীল পি বিন্দু, ঠিক আছে। এবং আর একটা বস্তু ওই বিন্দু থেকেই একটা বস্তু বি বস্তু ভি বি বেগে পরস্পর থিটা কোণে আনত অবস্থায় গতিশীল। তাহলে কি বললাম, একটা বস্তু ভি এ বস্তু ও বিন্দু থেকে ভি এ বরাবর ওপি বরাবর অর্থাৎ ভি এ বেগ নিয়ে ওপি বরাবর গতিশীল। আর একটা বস্তু ও বিন্দু থেকে কিউ মনে করে এটা হচ্ছে কিউ ও কিউ বরাবর ভিবি বেগে গতিশীল। এবং দুটো বস্তুর মধ্যে কোণ হচ্ছে, তাদের বেগের মধ্যে কোণ ভি এ এবং ভিবির মধ্যে কোণ হচ্ছে থিটা। তাহলে এ বস্তুর সাপেক্ষে অর্থাৎ এটা এ বস্তুর বেগ ভি এ আর বি বস্তুর বেগ হচ্ছে ভিবি। তাহলে এটা হচ্ছে এ বস্তুর বেগ এটা হচ্ছে বি বস্তুর বেগ। তাহলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগটা আমরা কিভাবে নির্ণয় করব? কিউ বললাম, ঠিক আছে। তাহলে বি বস্তুর সাথে এ বস্তুর সাথে বি বস্তুর আপেক্ষিক বেগ কিভাবে নির্ণয় করব না, আমাদের ভি বি এ সমান কি ছিল রাশিমালা, ভি এ ভি বি মাইনাস ভি এ, অর্থাৎ ভিবি থেকে ভি এটা বাদ দিতে হবে, ভেক্টর বিয়োগ করতে হবে, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি এবার কি ভি এর সমান করে অর্থাৎ ওপি এর সমান করে এই ভি এর বিপরীত ভেক্টর আমরা এদিকে আনবো। অর্থাৎ এটা মনে করো ওপি ড্যাশ, অর্থাৎ এটা হলো মাইনাস ভি এ, অর্থাৎ ভি এর সমান করে ও বিন্দু থেকে ভি এর একটা বিপরীত ভেক্টর মাইনাস ভি এ ওপি ড্যাশ, ওপি এর সমান করে ওপি ড্যাশ অঙ্কন করব। এবার ওপি ড্যাশ এবং ও কিউ কে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক সম্পূর্ণ করলাম। তাহলে সামান্তরিক সম্পূর্ণ করলে কি হবে না, এই ভি এ এবং ভিবির যে ছেদবিন্দু ওই বিন্দু দিয়ে একটা কর্ণ অঙ্কন করতে হবে। কর্ণ অঙ্কন করলে এটা মনে করো আর, এই আরটাই হবে ভি বি এ, অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ। এটা যদি থিটা হয় তাহলে এখন মাইনাস ভি অর্থাৎ ওপি ড্যাশ এবং ওকিউর মধ্যে কোনটা কত হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কি হবে না, ওবি ওকিউ এবং ওপি ড্যাশের মধ্যে বর্তমান কোণ হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের সেই সামান্তরিক সূত্র অনুসারে তাহলে ভিবিএ মড সমান আমরা ধরে নিলাম শুধু ভিবিএ, অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগের মান সমান কত হবে √of VA স্কয়ার প্লাস VB স্কয়ার প্লাস 2 VA VB cos of 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কত হবে VBA সমান VA স্কয়ার প্লাস VB স্কয়ার প্লাস 2 VA VB cos of 180 ডিগ্রি মাইনাস থিটা। বর্তমানে কোণ কত, মাইনাস ভি এর সঙ্গে ভি কোণ কত 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা লিখতে পারি VA স্কয়ার প্লাস VB স্কয়ার প্লাস 2 VA VB cos of 180 ডিগ্রি মাইনাস থিটা। তখন আমরা এখান থেকে লিখতে পারি VA স্কয়ার প্লাস VB স্কয়ার মাইনাস 2 VA VB cos of থিটা cos থিটা cos 180 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা। তাহলে VA স্কয়ার প্লাস VB স্কয়ার, তাহলে VBA অর্থাৎ আপেক্ষিক বেগ এটা পেলাম, সেটা হচ্ছে এটা VBA সমান হবে VA স্কয়ার প্লাস VB স্কয়ার মাইনাস 2 VA VB cos of থিটা।
এইটা হলো আমার আপেক্ষিক বেগের রাশিমালা মান। এবার এই আপেক্ষিক বেগ এই ওয়ার দিকে নির্দেশিত, তাহলে ওই ওয়ারটা যদি কিউ ভেক্টরের সঙ্গে ফাই কোণ করে থাকে, এই কোণটা যদি ফাই হয়, তাহলে আমরা লিখতে পারি আগের মতোই tan ফাই সমান আমরা কি লিখবো, tan ফাই সমান কি লিখবো না, VA সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা আগের মতোই বাই VB প্লাস VA cos 180 ডিগ্রি মাইনাস থিটা সমান হবে VA সাইন থিটা ডিভাইডেড বাই VB মাইনাস VA cos of থিটা। তাহলে tan ফাই সমান কত হলো না, VA sin থিটা ডিভাইডেড বাই VB মাইনাস VA cos থিটা। এইটাই হলো আপেক্ষিক বেগটা কিউ ভেক্টরের সঙ্গে যে কোণে নত থাকবে, অর্থাৎ যে দিক বরাবর বস্তুটার আপেক্ষিক বেগ হবে সেটা কিউ ভেক্টরের সঙ্গে, অর্থাৎ এই VB ভেক্টরের সঙ্গে ও কিউ ভেক্টর বা VB ভেক্টরের সঙ্গে যে কোণে নত থাকবে tan ফাই ইকুয়াল টু VA sin থিটা ডিভাইড বাই VB মাইনাস VA cos থিটা। আবার যেহেতু আমরা জানি, দেখো যেহেতু VBA সমান মাইনাস VAB, তাই এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক যদি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর গতিবেগ যদি ওয়ার দ্বারা নির্দেশিত হয়, তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ আরও দ্বারা নির্দেশিত হবে। যেহেতু VBA সমান মাইনাস VAB, তাহলে এটা যদি VBAটা যদি ওয়ার বরাবর নির্দেশিত হয়, তাহলে VAB অর্থাৎ বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ আরও ভেক্টর, অর্থাৎ আরও ভেক্টর দ্বারা নির্দেশিত হবে। এটা হচ্ছে ওয়ার ভেক্টর দ্বারা নির্দেশিত হয়েছে, এর সাপেক্ষে বি এর আপেক্ষিক গতিবেগ, আবার বি এর সাপেক্ষে এর আপেক্ষিক গতিবেগ আরও ভেক্টর দ্বারা নির্দেশিত হবে, অর্থাৎ এই দিক বরাবর নির্দেশিত হবে। তখন এটাকে মাইনাস করতে হবে, সামান্তরিক আঁকলে ঠিক হবে। এই হলো আমাদের আপেক্ষিক বেগের রাশিমালা VBA সমান VA স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস 2VA VB cos of থিটা, আর tan ফাই অর্থাৎ VB ভেক্টরের সঙ্গে আপেক্ষিক বেগ যে কোণে নত থাকবে tan ফাই VA sin থিটা মাইনাস VA sin থিটা ডিভাইড বাই VB মাইনাস VA cos of থিটা। এই হলো আমাদের আপেক্ষিক বেগের রাশিমালা এবং তার অভিমুখ বা দিক। ঠিক আছে, VA sin থিটা বাই VB মাইনাস VA cos থিটা, আর হচ্ছে VA স্কয়ার প্লাস VB স্কয়ার মাইনাস 2VA VB cos থিটা স্কয়ার রুট। এরপরে আমরা গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করব। গতিশীল বস্তুর লোকের সাপেক্ষে গতিশীল লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করব। এরপরে আমরা গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয় করব। গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয়, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয়।
ধরে নিলাম, প্রথমেই ধরে নিলাম vm সমান ব্যক্তির গতিবেগ, ব্যক্তির বেগ, vr সমান বৃষ্টির বেগ, বৃষ্টির বেগ, vrm সমান ব্যক্তির সাপেক্ষে, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক আপেক্ষিক বেগ। এটা আমরা ধরে নিলাম লোকের সাপেক্ষে বা ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। এবার যখন ধরো ম্যান vm, এটা আমরা vm দিয়ে সূচিত করছি, vm এটা হচ্ছে ম্যানের গতিবেগ। ম্যান যদি গতিশীল না থাকে, যদি দাঁড়িয়ে থাকে, ধরো বৃষ্টি উপর থেকে নিচে পড়ছে এরকম ভাবে, vm এটা হচ্ছে vr। vr কি, মানে লোক যদি দাঁড়িয়ে থাকে তাহলে দেখবে বৃষ্টি মাথার উপর থেকে সোজাসুজি নিচের দিকে পড়ছে, তাহলে বৃষ্টির গতিবেগ সরাসরি উলম্বের দিকে, উলম্ব উপর থেকে নিচের দিকে। এইবার লোকটা যদি গতিশীল হয়ে যায় তখন এই বৃষ্টির লোকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত হবে না, আমাদের নিয়ম হচ্ছে লোকের সাপেক্ষে যখন ব্যক্তির সাপেক্ষে নির্ণয় করতে হবে তখন ব্যক্তির সমান করে একটা উল্টো দিকে, ধরো ও বিন্দু, এটা ও বিন্দু থেকে আমরা ব্যক্তির সমান করে, ব্যক্তির বেগের সমান করে একটা vm, আচ্ছা এটা হচ্ছে vm অঙ্কন করব, ঠিক আছে, vm অঙ্কন করব। এটা একটা নাম দিয়ে দিলাম ও এ। এবার vm এবং vr নিয়ে আমি একটা সামান্তরিক সম্পূর্ণ করব আগের মতোই। এবার ও বিন্দু থেকে, অর্থাৎ vm এবং vr এর যে ছেদবিন্দু, ও বিন্দু থেকে একটা কর্ণ আঁকবো। এই কর্ণটাই হবে তোমার ম্যানের সাপেক্ষে, এইটাই হবে vrm। তাহলে যার সাপেক্ষে নির্ণয় করতে হবে, অ্যাকচুয়ালি vrm আমাদের সূত্রটা কি ছিল না, vr মাইনাস vm, vr মাইনাস vm, অর্থাৎ vrm সমান হবে vr মাইনাস vm। vr মাইনাস vm বার করতে গেলে একদিকে vr আর একদিকে মাইনাস vm, একদিকে vr আর একদিকে মাইনাস vm। তার মানে এই যে আমরা সমান্তরিকটা OABC একটা সামান্তরিক সম্পূর্ণ করলাম। OABC সমান্তরিকের OB যে কর্ণটা সেটাই হচ্ছে vrm। তাহলে vrm কত হবে, তাহলে আমাদের vrm, তাহলে vrm তার মোট ইকাল যদি আমরা শুধু vrm করি তাহলে হবে কত, vm স্কয়ার প্লাস vr স্কয়ার প্লাস 2vm vr cos of 90 ডিগ্রি। কেন না, vm আর vr এর মধ্যে কোনটা কোথায় হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি কোণ। তাহলে vm স্কয়ার প্লাস vr স্কয়ার 2vm vr cos 90 ডিগ্রি সমান হয়ে যাবে রুট ওভার vm স্কয়ার প্লাস vr স্কয়ার cos 90 মান 0। তাহলে vrm কি দাঁড়ালো, vrm এর মানটা দাঁড়ালো রুট ওভার vm স্কয়ার প্লাস vr স্কয়ার। আবার উলম্বের সঙ্গে এই আপেক্ষিক বৃষ্টিটা তো এইরকম আসছিল, বৃষ্টিটা আসছিল কোন এদিক দিয়ে আসছে আপেক্ষিক বেগে, এদিক বরাবর আসছে। তাহলে উলম্বের সঙ্গে এটা যদি উলম্ব হয়, এখানে যদি ফাই কোণ করে তাহলে এখানেও ফাই কোণ করবে বিপরীত কোণ। তাহলে এটা যেহেতু একটা সামান্তরিক, এটা vr হলে এটা vm, তাহলে এটাও হবে vm, এটাও কত হবে vmই হবে। এটার মান কত হবে, মানটা যদি শুধু নেই তাহলে কি হবে, ওটাও vm হবে। আচ্ছা, তার মানে আমাদের tan phi অর্থাৎ উলম্বের সঙ্গে বৃষ্টির আপেক্ষিক বেগ, ম্যানের সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটা ফাই কোণ করে, তাহলে আমরা লিখতে পারি tan phi সমান vm লম্ব ভাগ গুণী vm ভাগ vr, অর্থাৎ ফাই পাল্টো আমরা লিখতে পারি tan ইনভার্স vm ভাগ vr
ভিআর, অর্থাৎ ম্যানের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের রাশিমালা হলো ভিআরএম ইকুয়াল ভিএম স্কয়ার প্লাস ভিআর স্কয়ার। আর বৃষ্টির আপেক্ষিক বেগ উলম্বের সঙ্গে যদি ফাই কোণ করে তাহলে ট্যান ফাই ইকুয়াল টু ভিএম বাই ভিআর, ভিএম ভাগ ভিআর, তাহলে ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিএম বাই ভিআর। অর্থাৎ বৃষ্টির আপেক্ষিক বেগ নির্ণয়ের সময় আমাদের এই ভেক্টর চিত্রটা আঁকাটা খুব জরুরি। চিত্রটা আঁকতে পারলেই আমরা কিন্তু সহজে তার মান কত হবে এবং দিক কত হবে সহজে আমরা ছবি দেখে দেখেই আমরা কিন্তু এঁকে ফেললাম। তাহলে ভিআরএম হবে ভিএম স্কয়ার প্লাস ভিআর স্কয়ার, আর ট্যান ফাই সমান হবে ভিএম বাই ভিআর, ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিএম বাই ভিআর। এই হলো বৃষ্টির আপেক্ষিক বেগ গতিশীল ব্যক্তির সাপেক্ষে। গতিশীল ব্যক্তির বেগ যত বাড়বে, দেখো ভিএম যত বাড়বে দেখো, তাহলে ট্যান ফাই তত এইদিকে বাড়বে, ট্যান ফাইটা এইদিকে বেড়ে যাবে। অর্থাৎ বৃষ্টি যে কোণে আসছিল তার আরো কম কোণে আসবে। যত বেগ বাড়বে একটা সময় মনে হয় বৃষ্টি যেন সোজা রাস্তার সমান্তরালে এসে বৃষ্টির ব্যক্তির গায়ে লাগছে। অর্থাৎ যত বেগে মোটরসাইকেল ছুটবে তত বৃষ্টিটা সামনের দিক থেকে কম কম করে আসবে, আর আস্তে আস্তে গেলে বৃষ্টি যেন উলম্ব দিক থেকে আসছে মনে হয়। এই হচ্ছে গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের রাশিমালা। এই হচ্ছে তোমার বৃষ্টির আপেক্ষিক বেগের রাশিমালা এবং তার অভিমুখের রাশিমালা। এই হচ্ছে তোমার বৃষ্টির অভিমুখের রাশিমালা। তাহলে ভিআরএম সমান হলো ভিআর স্কয়ার প্লাস ভিএম স্কয়ার। আর উলম্বের সঙ্গে ফাই কোণ করলে, এখানে উলম্বের সঙ্গে কথা বলা উচিত ছিল, উলম্বের সঙ্গে বৃষ্টির আপেক্ষিক বেগ ফাই কোণ করলে ট্যান ফাই সমান, ঠিক আছে। তাহলে উলম্বের সঙ্গে বৃষ্টির আপেক্ষিক বেগ, এটাই হচ্ছে ওবি অর্থাৎ ভিআরএম, এটাই হলো বৃষ্টির আপেক্ষিক বেগ। ওবি বরাবর বৃষ্টির আপেক্ষিক বেগ, ওবি বরাবর বৃষ্টির আপেক্ষিক বেগ, এই ওবি বরাবর বৃষ্টির আপেক্ষিক বেগ নির্দেশিত, ঠিক আছে। এরপরে আমরা আপেক্ষিক ত্বরণ নিয়ে আলোচনা করব। আপেক্ষিক ত্বরণ, আপেক্ষিক ত্বরণ একটি বস্তুর সাপেক্ষে, একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর একটি গতিশীল বস্তুর আপেক্ষিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় আপেক্ষিক ত্বরণ। আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ অ্যাক্সিলারেশন। আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ অ্যাক্সিলারেশন একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটি গতিশীল বস্তুর আপেক্ষিক বেগের পরিবর্তনের হারকে বলা হয়, আপেক্ষিক বেগের পরিবর্তনের হারকে বলা হয় প্রথম বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর আপেক্ষিক ত্বরণ। আমরা ভিবিএ সমান কত জেনেছি? ভিবিএ সমান জেনেছি ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ, অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক গতিবেগ এইটা। তাহলে আপেক্ষিক ত্বরণ, তাহলে আপেক্ষিক ত্বরণ যদি এ বি এ হয় তাহলে আমরা লিখতে পারি ডিভিটি অফ ভি বি এ, এটাই হচ্ছে আপেক্ষিক ত্বরণ, সমান ডিভিটি অফ ভিবি মাইনাস ডিভিটি অফ ভিএ, ডিভিটি অফ ভিবি মাইনাস ডিভিটি অফ ভিএ, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি সমান এ বি, অর্থাৎ এ বি বস্তুর ত্বরণ মাইনাস এ এ সমান এ বস্তুর ত্বরণ। তার মানে
এ বি এ, অর্থাৎ এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর ত্বরণ সমান হবে কত? এ বি মাইনাস এ সাফিক্স বি মাইনাস এ সাফিক্স এ। এ সাফিক্স বি হলো বি বস্তুর ত্বরণ, আর এ সাফিক্স এ হলো এ বস্তুর ত্বরণ। এটা লিখতে পারি অর্থাৎ এ বি এ সমান আমরা লিখতে পারি এ বি প্লাস মাইনাস এ এ। এটা কি? এ সাফিক্স বি হলো এ বস্তুর বি বস্তুর ত্বরণ, এ সাফিক্স এ হলো এ বস্তুর ত্বরণ। তার মানে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক ত্বরণ বলতে বোঝায় বি বস্তুর ত্বরণ ভাগ বি বস্তুর ত্বরণ যোগ এ বস্তুর মাইনাস ত্বরণ, অর্থাৎ এ বি বস্তুর ত্বরণ যোগ এ বস্তুর মাইনাস ত্বরণ, অর্থাৎ এ বি এ সমান এ বি মাইনাস এ বি প্লাস মাইনাস এ বি। এইটা হলো আপেক্ষিক ত্বরণের রাশি। এরপরে আমরা করব নদীতে নৌকার বেগ। নদীতে নৌকার বেগ, ঠিক আছে। ধরি স্থির জলে নৌকার বেগ সমান ভি, স্রোতের বেগ সমান ইউ, নদীর প্রস্থ সমান ডি। এগুলো আমরা আগেই ধরে নিলাম। স্থির জলে নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ এবং নদীর প্রস্থ। এবার আমরা এক করে দেখি। এক নম্বর কেসটা কি হচ্ছে না, যদি আমার স্রোত না থাকে, স্রোত না থাকলে নদী পার হতে সময় লাগবে টি সমান ডি বাই ভি। ভিটা হচ্ছে মান, বেগের মানটা। তাহলে নদী পার হতে কত সময় লাগবে? স্রোত যদি না থাকে তাহলে নদী পার হতে সময় লাগবে ডি বাই ভি। আচ্ছা, 2 নম্বর। এবার মনে করো 2 নম্বর স্রোত থাকে, স্রোত যদি থাকে তাহলে ছবিটা কিরকম হবে দেখো। এটা হচ্ছে, আচ্ছা ছবিটা আমি এখানেই আঁকছি। স্রোত থাকলে এইটা হচ্ছে নদী, এটা হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে ডি, নদীর প্রস্থ। ও বিন্দু থেকে স্রোত এগিয়ে যাচ্ছে ইউ বেগে, স্রোত ইউ। এইবার স্রোত থাকলে নৌকা হচ্ছে এরকম ভাবে স্রোত নদী পার হতে চাচ্ছে ভি বেগে, তাহলে ও তো ভি বেগে যেতে পারবে না, তখন একটা লব্ধি বেগে যাবে। সেইটা মনে করলাম, এই লব্ধি বেগটা মনে করো ডাব্লিউ, এই লব্ধি বেগেও যাবে। তাহলে সেক্ষেত্রে তোমার ডাব্লিউ সমান কত হবে না, ইউ আর ভি তো পরস্পর পারপেন্ডিকুলার, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। ডাব্লিউ সমান কত হবে? লব্ধি বেগ ডাব্লিউ সমান কত হবে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তাহলে নদী পার হতে সময় লাগবে টি সমান ডি বাই ভি। ভি বেগেই তো যাচ্ছে দিকটা, তাহলে ভি মানটা আসবে এখান থেকে। ভি মানটা আমরা পাবো ডাব্লিউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে নদী পার হতে সময় লাগবে কত? স্রোত থাকবে, অর্থাৎ স্রোত তো ইউ বেগে যাচ্ছে, নৌকোটা ভি বেগে যাবে, এবং সেটা যদি এই ভি এর সঙ্গে এটা যদি ফাই কোণ করে, ভি এর সঙ্গে যদি লব্ধি বেগটা ফাই কোণ করে, তখন আমরা ট্যান ফাই সমান কত লিখব? ট্যান ফাই সমান কত হবে? ইউ বাই ভি।
এই ডট 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 এরকম হয়, তাহলে এটা ইউ হলে পাঁচটা ইউ হবে, তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ ইউ বাই ভি, অর্থাৎ উলম্বের সঙ্গে অর্থাৎ বেগের সঙ্গে মানে নৌকো যেদিকে চালানো হচ্ছে আড়াআড়ি তার সঙ্গে যদি ফাই কোণ করে অভিবেগ ট্যান ফাই হয়ে যাবে ইউ বাই ভি। এবং নদী পার হতে সময় লাগবে টি ইকুয়াল টু ডি বাই ভি। 3 নম্বর কেস, ন্যূনতম সময়ে নদী পারাপার। ন্যূনতম সময়ে নদী পারাপার করতে চায়, ন্যূনতম সময়ে যদি নদী পারাপার করতে চায় তাহলে কি করতে হবে, নৌকোটাকে স্রোতের অনুকূলে চালাতে হবে। এটা হচ্ছে নদীর প্রস্থ। এবার ও বিন্দু থেকে মনে করো ভি বেগে নৌকোটাকে চালাতে হবে নদীর স্রোতের অনুকূলে। এটা হচ্ছে তোমার ইউ বেগে দিকে যাচ্ছে স্রোত, তাহলে এটা হচ্ছে ভি। তাহলে এই ভিটাকে দুটো উপাংশে যদি আমরা ভাগ করি, এই ভিটাকে আমরা দুটো উপাংশে ভাগ করবো। মনে করো স্রোতের বেগের সঙ্গে ভি নৌকোটা থিটা কোণে চালানো হচ্ছে, তাহলে এই বরাবর কত হবে ভি কস থিটা স্রোত বরাবর, আর স্রোতের উলম্বে অর্থাৎ নদীর আড়াআড়ি বরাবর হবে ভি সাইন থিটা। তাহলে নদী পার হতে সময় লাগবে টি সমান ডি বাই ভি সাইন থিটা। তখন নৌকো কিন্তু সরাসরি এখানে আসবে না, ও বিন্দু থেকে সরাসরি এখানে আসবে না, ও কিন্তু এরকম একটা জায়গায় চলে যাবে। ওর থেকে শুরু করে মনে করো এরকম একটা জায়গা, ধরো এ বিন্দুতে চলে আসবে, এখানে বিতে চলে, এটা ধরো এ, এটা ধরো বি নৌকো। তাহলে নৌকোটা সরাসরি নদীর ওপারে যাবে না, নতুন সময় নদী পার হয়ে যাবে, কিন্তু সরাসরি নদীর ওর থেকে সরাসরি নদীর ওপারে যেতে পারবে না। হ্যাঁ, ও সরাসরি না গিয়ে একটু দূরত্বে গিয়ে নদীর ওপারে পৌঁছবে। তাহলে সেক্ষেত্রে ওবি সমান হবে কত, ওবি সমান হবে কত না স্রোতের বেগ প্লাস ভি কস থিটা যোগ হয়ে যাবে। তাহলে কত হবে ইউ প্লাস ভি কস থিটা ইন্টু টাইম কত ডি বাই ভি সাইন থিটা। অর্থাৎ নদীর প্রস্থ বরাবর, নদীর দৈর্ঘ্য বরাবর ওবি দূরত্ব চলে যাবে। নদীর প্রস্থ দৈর্ঘ্য বরাবর ওবি দূরত্ব যেখান থেকে যাত্রা করেছে সরাসরি সেই প্রান্তে না গিয়ে, এই ও ড্যাশ বিন্দুতে না গিয়ে ও এ বিন্দুতে যাবে। অর্থাৎ ওবি সমান হবে ইউ প্লাস ভি কস থিটা, ইউটা স্রোতের বেগ, আর নৌকার বেগ ভি এর যে অনুভূমিক উপাংশ ভি কস থিটা যোগ হয়ে যাবে তার সাথে। তাহলে সেই সময় অর্থাৎ নদী যদি কি সময় পার হয়, তাহলে সেই সময় নৌকোটা নদীর বরাবর কতটা দূরত্ব এগিয়ে যাবে, ওবি সমান হবে ইউ প্লাস ভি কস থিটা ইন্টু ডি বাই ভি সাইন থিটা। ইউ প্লাস ভি কস থিটা ইন্টু ডি বাই ভি সাইন থিটা। তাহলে এই দূরত্বটা নদী বরাবর এগিয়ে যাবে, নদী বরাবর এগিয়ে যাবে কোনটা, এই দূরত্বটা ওবি দূরত্বটা চলে যাবে। এবার হচ্ছে টি মিন হতে গেলে করতে হবে ডি বাই ভি সাইন থিটা ম্যাক্স হতে হবে, সমান হবে ডি বাই ভি। অর্থাৎ ন্যূনতম সময়ে নদী পার হতে যদি সময় লাগবে সেক্ষেত্রেও ডি বাই ভি, এবং সেক্ষেত্রে নৌকাটি সরাসরি নদীর ওপারে না পৌঁছে একটু দূরে গিয়ে নদী বরাবর গিয়ে একটু দূরে গিয়ে এ বিন্দু থাকবে, এবং সেক্ষেত্রে ওবি এই ও ড্যাশে আর ওবি তো সমান, তাহলে ওবি সমান হবে ইউ প্লাস ভি কস থিটা স্রোতের বেগ প্লাস নৌকার বেগ ইন্টু টাইম, স্রোতের বেগ প্লাস নৌকার বেগের অনুভূমিক উপাংশ ইন্টু টাইম ডি বাই ভি সাইন থিটা, ইউ প্লাস ভি কস থিটা ইন্টু ডি বাই ভি সাইন থিটা। টি মিনিমাম হলো কত ডি বাই ভি সাইন থিটা ম্যাক্স, সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু কত 1, তাহলে ডি বাই ভি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট হচ্ছে 4 নম্বর, যেটা 4 নম্বর হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পার। ন্যূনতম
ন্যূনতম দূরত্বে নদী পার। ন্যূনতম 4 নম্বর ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম দূরত্বে নদী পারাপার, এই হচ্ছে আমার নদী। এই হচ্ছে নদী, এইটা হচ্ছে নদীর প্রস্থ, এইটা হচ্ছে নদীর প্রস্থ। তাহলে ন্যূনতম দূরত্বে মানে সরাসরি যেতে হবে। ওর থেকে যাত্রা শুরু করলো, তার নৌকো তো সরাসরি, তাহলে না স্রোতের বেগ আছে, এই দিকটা স্রোতের বেগ আছে, তাহলে সরাসরি যেতে গেলে নৌকোকে কিন্তু স্রোতের বেগের সঙ্গে একটা কোণ করে এই দিক বরাবর চালাতে হবে, ভি বেগে। তখন নৌকোটা কিন্তু তার যে বেগটা ডাব্লিউ, এই বেগে সরাসরি এখানে এসে পৌঁছবে। অর্থাৎ নৌকোটাকে একটু স্রোতের সঙ্গে একটা কোণে চালাতে হবে, তাতে কিনা তার গতিবেগটা এইদিকে হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাবো, দেখো এখান থেকে আমরা পাবো ভি স্কোয়ার ইকুয়াল টু, ছবি অনুযায়ী ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সেখান থেকে পাবো ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ডাব্লিউ ইকুয়াল টু কি পাবো? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে সময় লাগবে নদী ন্যূনতম দূরত্বে সরাসরি ওর থেকে এ দিয়ে পৌঁছবে, খাড়াখাড়ি যাবে, যেতে গেলে তো সরাসরি ওইভাবে চালাতে হবে না, তখন তার লৌধি বেগে সে আগেরটা যেমন দেখলাম একটু দূরে গিয়ে লাগবে। এক্ষেত্রে কি না, ওই সরাসরি ওর থেকে একদম সরাসরি এই বিন্দুতে আসতে চাই, তাহলে নৌকোটাকে একটু স্রোতের সঙ্গে কোণ করে চালাতে হবে। ন্যূনতম দূরত্বে নদী পারের ক্ষেত্রে সময় লাগবে টি সমান ডি বাই ডাব্লিউ সমান ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ডি বাই ডাব্লিউ সমান হচ্ছে সময় লাগবে কত, ডি বাই ডাব্লিউ সমান হবে ডি বাই রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ন্যূনতম দূরত্ব নদী পারের সময় লাগবে ডি বাই ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। নৌকো যে বেগে চালানো হবে অ্যাঙ্গেল করে, আর ভি এগুলো হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ওই বেগ নিয়ে ও সরাসরি ওর থেকে এতে যাবে এবং সময় লাগবে ডি বাই ডাব্লিউ ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই হলো নদীতে নৌকার বেগ এবং স্থির জলে কত সময় লাগবে, স্রোত থাকলে কত সময় লাগবে, আর ন্যূনতম দূরত্বে নদী পার হতে গেলে কত সময় লাগবে, আর ন্যূনতম সময়ে নদী পার হতে গেলে কত সময় লাগবে, সেগুলো সব আমরা বার করব। আজকে এই পর্যন্ত। এর পরের দিন পরের ক্লাসের গতি নিয়ে আমরা